একজন মা ছেলেটির গায়ে জ্যাকেট পরিয়ে দিচ্ছেন। ছেলেটি হয়তো বড় হয়ে আর কখনোই মনে করতে পারবে না তারা কোন শহর ছেড়ে চলে এসেছিল। মনে রাখার মতো দৃশ্য আসলে এটি কোনো মানচিত্র নয়, কোনো পতাকা নয়, কোনো চুক্তিও নয়, বরং একজন মানুষ যে এক রাতের মধ্যেই সিদ্ধান্ত নেয় যে নিজের পরিচিত সবকিছু পেছনে ফেলে চলে যেতে হবে, কারণ থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়াই এখন কম বিপজ্জনক। সম্প্রতি স্পেনের শহর সেউতার উপকূলে হাজার হাজার মানুষ সাঁতরে পৌঁছানোর চেষ্টা করেছে। কারো সঙ্গে ছিল শুধু গায়ের কাপড়, কারো হয়তো সেটাও ছিল না। অনেকে সে যাত্রা শেষও করতে পারেনি। আবার যারা পৌঁছতে পেরেছে তাদের জন্য সেউতার উন্মুক্ত দরজা ছিল না, ছিল কাঁটাতারের বেড়া, নিরাপত্তা বাহিনী এবং এমন একটি ব্যবস্থা যা তাদের বেশিরভাগকেই কয়েকদিনের মধ্যে আবার মরক্কোতে ফেরত পাঠাতে চায়। এই হঠাৎ মানুষের ঢলের কারণ নিয়ে হচ্ছে অনেক বিতর্ক। কেউ বলছে আদালতের একটি রায়, কেউ বলছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, আবার কেউ দোষ দেবে মানব পাচারকারীদের। কিন্তু এসবের কোনোটি ব্যাখ্যা করতে পারে না যে কেন একজন মানুষ নিজের জীবন বাজি রেখে সাগরে নামে। এর একটাই উত্তর, চরম অসহায়ত্ব। ভূমধ্যসাগরের সেই উপকূল ধরে একটু পূর্ব দিকে এগোলেই একই গল্প, শুধু চরিত্রগুলোর নাম বদলে যায়। তুরস্ক থেকে এখনো রাতের অন্ধকারে ছোট ছোট নৌকা গ্রিসের দ্বীপগুলোর দিকে রওনা হয়। অনেক নৌকাই মাঝপথে ডুবে যায়। যারা সেই নৌকায় থাকেন তারা পালিয়ে যাচ্ছেন এমন সব যুদ্ধ থেকে যেগুলোর দিকে পৃথিবী অনেকটাই তাকানো বন্ধ করে দিয়েছে। সিরিয়ার দীর্ঘ যুদ্ধ আর ইরানকে ঘিরে ছড়িয়ে পড়া অস্থিরতার ছায়া। তুরস্ক ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দেওয়া দেশগুলোর একটি। তবু প্রতিদিন নতুন মানুষ সেখানে এসে পৌঁছায়, শুধু নিরাপদে বেঁচে থাকার আশায়। গাজায় পালিয়ে যাওয়ার জন্য কোনো নৌকা নেই, সাঁতরে পার হওয়ার মতো কোনো সীমান্তও নেই। প্রায় 25 মাইল দীর্ঘ এই ভূখণ্ডেই প্রায় 20 লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে বারবার এক আশ্রয় থেকে আরেক আশ্রয় যেতে বাধ্য হচ্ছে। তাদের পায়ের নিচের মাটিও প্রতিনিয়ত বদলে যাচ্ছে। সেখানে অনেক পরিবার দিনের হিসাব করে ঘন্টায় নয়, কত লিটার পানি আছে সেটা দিয়ে। যে শিশুদের এই সময় পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা, তারা বরং ভাবছে আজ রাতে যে ভবনে তারা ঘুমাবে সেটি সকালে আদৌ দাঁড়িয়ে থাকবে কিনা। আজ বিশ্বের সবচেয়ে বড় ঘর বাড়ি হারা মানুষের সংকট চলছে সুদানে, অথচ এ নিয়ে খুব কমই আলোচনা হয়। প্রায় 1,40,00,000 মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছে। অসংখ্য পরিবার দিনের পর দিন হেঁটে চ্যাড বা দক্ষিণ সুদানে পৌঁছায়। সঙ্গে থাকে শুধু যতটুকু বহন করা সম্ভব। তারা এমন সব দেশে আশ্রয় নেয় যেখানে নিজেদের নাগরিকদের প্রয়োজনই ঠিকমতো মেটানো কঠিন। সেখানে নতুন করে আরো মানুষের দায়িত্ব নেওয়া প্রায় অসম্ভব। এমনও অনেক শিশু আছে যাদের পুরো শৈশব কেটেছে শুধু ত্রিপলের তাঁবুর নিচে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধ এখন 5ম বছরে। এখনো লাখো মানুষ বিদেশের শরণার্থী হিসেবে বাস করছে। আরো লাখো মানুষ নিজেদের দেশেই হারিয়েছে নিজেদের বাড়ি। যুদ্ধের কারণে পুরো একটি কর্মক্ষম প্রজন্ম দেশের অর্থনীতি থেকে হারিয়ে গেছে। অথচ সেই দেশ একই সময় আবার নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছে। একদিকে বিদ্যুতের লাইন মেরামত করছে, অন্যদিকে সেই একই অবকাঠামো আবার হামলার শিকার হচ্ছে। কিন্তু একটি বিষয় আমরা প্রায় ভুলে যাই, এই সংকটগুলো শুধু যুদ্ধ বা সহিংসতার গল্প নয়, এগুলো অর্থনীতির গল্প। প্রতিটি যুদ্ধের আড়ালে থাকে আরেকটি বিশাল হিসাব। ধ্বংসস্তূপ থেকে একটি দেশকে আবার গড়ে তুলতে লাগে শত শত বিলিয়ন ডলার, অথচ প্রতি বছর মানবিক সহায়তার বাজেট কমছে আর সাহায্যের প্রয়োজন এমন মানুষের সংখ্যা বাড়ছে। কিছু দেশ নীরবে এই যুদ্ধগুলোর জন্য অস্ত্র বিক্রি করে লাভ করছে, আবার অন্য কিছু দেশ সেই যুদ্ধের কারণেই ঘরছাড়া হওয়া মানুষদের আশ্রয় ও সহায়তার ব্যয় বহন করছে। যুদ্ধ চালানো ব্যয়বহুল, কিন্তু যুদ্ধের পর বেঁচে থাকাও কম ব্যয়বহুল নয়। শেষ পর্যন্ত মূল্য কাউকে না কাউকে দিতেই হয়, আর যারা যুদ্ধ শুরু করেছিল তারা কখনোই সে মূল্য দেয় না। সেউতার সীমান্ত টপকাতে চাওয়া এক কিশোর, গাজায় পানির হিসাব করে বেঁচে থাকা একটি পরিবার, কিংবা ইউক্রেনের পূর্বাঞ্চলে নিজের ভাঙা ঘর আবার গড়ে তোলার চেষ্টা করা একজন বৃদ্ধা, তাদের মধ্যে মিলটা ঠিক ভৌগোলিক নয়, কিন্তু তাদের সবার জীবনের অঙ্ক এক। কোনো এক সময় তাদের কাছে ঘর বলে আর কিছু অবশিষ্ট ছিল না, তাই তারা চলে যেতে বাধ্য হয়েছে। আর এখন তাদের যা কিছু অবশিষ্ট আছে তা নিয়ে নতুন করে জীবন গড়ার চেষ্টা করছে।
আমরা প্রায় অভিবাসনকে শুধুমাত্র নীতি নির্ধারণের একটি বিষয় হিসেবে দেখি। কত মানুষ আসছে, সীমান্ত কিভাবে রক্ষা করা হবে, কত অর্থ বরাদ্দ হবে, আলোচনা ঘুরে ফিরে সেখানেই আটকে থাকে। কিন্তু প্রতিটি পরিসংখ্যানের পেছনে থাকে একজন মানুষ, যার একসময় ছিল একেবারে সাধারণ একটি জীবন, ছিল একটি চাকরি, প্রতিদিনের যাতায়াত, বাড়িতে ছিল প্রিয় একটি চেয়ার, পরিচিত একটি সন্ধ্যা। তারপর একদিন সবকিছু বদলে গেল। বেঁচে থাকাটাই হয়ে উঠল জীবনের একমাত্র পরিকল্পনা। আসলে আমাদের বলা উচিত এই গল্পটাই, যেটা যুদ্ধের গল্প নয়, যারা যুদ্ধের সবকিছু হারিয়েও এখনো দাঁড়িয়ে আছে তাদের গল্প।